রাতে হঠাৎ ট্রাম্প ঘোষণা দিল সাহায্য আসতেছে ইরানের উদ্দেশ্যে। ইরানের যেসব বিদ্রোহীরা তাদের উদ্দেশ্যে সাহায্য আসতেছে। তোমরা এই ইরানের খামেনির যত সেনা কর্মকর্তা আছে, অফিসার আছে, তাদের নাম লিখে রাখো। আমি আসতেছি, সাহায্য পাঠাচ্ছি। এই ঘোষণার পরেই মনে করেন বিশ্বের সব সারির একদম সংবাদ মাধ্যম, বাংলাদেশের মধ্যরাত তখন একদম ব্রেকিং নিউজ, ইরানে হামলা শুরু হয়ে যাবে। আর কিছুক্ষণ পরেই কোন নিউজ মিডিয়া বলছে ২ ঘন্টা পরে, কেউ কোন নিউজ বলতেছে ৪ ঘন্টা পরে। তো এভাবে চলতে ভোরবেলায় কিন্তু আবার দেখলাম সব নিউজ উঠে গেল। ঘটনা কি? ঘটনা হচ্ছে তখন আবার বলতেছে না হামলা হইতই, কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্প হস্তক্ষেপ করে হামলা থামায় দিছে। তারপরে হচ্ছে কেন হামলা থামাইছে সেটা নিয়েও আবার নিউজ হচ্ছে গত ২ দিন থেকে। সেটা নেতানিয়াহু রিকোয়েস্ট করছে ট্রাম্পকে যে, "এই মুহূর্তে হামলা করা যাবে না। এই মুহূর্তে হামলা করলে তাহলে আমরা ফল পাবো না। আমরা যেটা আশা করতেছি সেটা কিছুই হবে না। বরঞ্চ হিতে বিপরীত হবে। বরঞ্চ এই মধ্যপ্রাচ্যে যেগুলো আমেরিকার ঘাঁটি আছে সেগুলো বিপদে পড়বে, ইসরায়েল বিপদে পড়বে।" সেই কারণে ট্রাম্প থেমে গেছে। আবার নেতানিয়াহুকে এই খবর কে দিছে? এই খবর দিছে হচ্ছে পুতিন। পুতিন সাবধান করে দিছে নেতানিয়াহুকে যে খবরটা আক্রমণ করলে একদম তোমার ১২টা বাজে যাবে। আমেরিকার ১২টা বাজবে। এই ভয়ে থেমে গেছে। এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি চলতেছে ২ মাস থেকে। এই ন্যারেটিভটা আসলে মূলত ইরানকে ট্র্যাপ এ ফেলার জন্য আমার কাছে মনে হচ্ছে। ট্র্যাপ এ কেন ফেলার জন্য? যদি সত্যি ট্রাম্প না চায়, যেমন মনে করেন একটা কথা বলি, টাইমস অফ ইসরায়েল এই ইসরায়েলের অন্যতম প্রধান একটা সংবাদ মাধ্যম। ওখানে ট্রাম্পকে বরাদ দিয়ে একটা নিউজ করছে। নিউজটা এরকম, "ট্রাম্প said to tell Iran he is not about to attack as US returns troops to Qatar Airways." মানে কাতার এয়ারওয়েজে আবার সেনাবাহিনীগুলো সব ফেরত মানে চলে আসছে। এই করে একটা আসলে মূলত ট্রাম্পের কথা বিশ্বাস করা যায়। এই যে ২ দিন থেকে যে ন্যারেটিভ তৈরি হচ্ছে পশ্চিমা বিশ্বের সংবাদ মাধ্যমে যে ট্রাম্প এখন আক্রমণ করবে না। এটা তো ভাই ট্রাম্প তো এর আগে যে ইসরায়েল হামলা চালাইলো তার ২ ঘন্টা আগে ট্রাম্প এসে বলতেছে যে, "আমি ইসরায়েলকে মানা করে দিচ্ছি ইরানে হামলা করতে, ইরানে হামলা হবে না।" তার ২ ঘন্টা পরে কিন্তু ইসরায়েল মিসাইল দেওয়া করছে হচ্ছে ইরানে। তবে এটা ট্রাপ হইতে পারে। তারপরে ট্রাপ হওয়ার কারণ কি জানেন? সাউথ চায়না হচ্ছে আমেরিকার বর্তমানে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ল্যান্ড। যেখানে তাইওয়ান, তারপরে হচ্ছে জাপান, তারপরে হচ্ছে সাউথ কোরিয়া এদের সবার নিরাপত্তার কারণে ওখানে কিন্তু একটা না একটা এয়ারক্রাফট ক্যারিয়ার রাখে সবসময় সাগরের মধ্যে ইউএসএ। বর্তমানে ছিল হচ্ছে আব্রাহাম লিঙ্কন। ইউএসএস আব্রাহাম লিঙ্কন ছিল যেটা হচ্ছে কমিশনটা হচ্ছে ১৯৮৯ সালে। এটা অফিসিয়াল নাম হচ্ছে সিভিএন 72। এটা কিন্তু এতদিন ছিল। এটাকে কিন্তু গত ২ দিন হয় রওনা করে দিয়েছে ইরানের উদ্দেশ্যে ভূমধ্যসাগর দিকে। ঠিক আছে? এছাড়া আজকের ব্রেকিং নিউজ হচ্ছে আরো নতুন করে ২ টা সুপার ক্যারিয়ার অথবা এয়ারক্রাফট ক্যারিয়ার রওনা দিছে। সেটা হচ্ছে ইউএসএস রুজভেল্ট যেটার কমিশন হয়েছে ১৯৮৬ সালে। এটাকে রওনা করে দিছে। আর আরেকটা হচ্ছে ইউএসএস জর্জ ডব্লিউ বুশের যেটা নামে আছে সুপার ক্যারিয়ার বা এয়ারক্রাফট ক্যারিয়ার সেটাও কিন্তু আজকে রওনা দিয়ে দিচ্ছে। এটাও ইরানের আশপাশের উদ্দেশ্যে যাচ্ছে, ইরানের উদ্দেশ্যে যাচ্ছে। ৩ টা সুপার ক্যারিয়ার মানে প্রায় ২০০ থেকে ২৫০ যুদ্ধবিমান নিয়ে আসতেছে এরা। সাথে এদের প্রত্যেকটা সুপার ক্যারিয়ার আশেপাশে কিন্তু আরো প্রায় ১৫-২০ টা করে এ অন্যান্য এ যুদ্ধজাহাজ থাকে। অনেক করভেট থাকে, ডেস্ট্রয়ার থাকে, সাবমেরিন থাকে। এগুলা একেকটা কিন্তু বহর। এই ৩ টা বহর আসতেছে। প্লাস আজকে নিউজ হইছে হচ্ছে B-52 বোম্বারও রওনা দিয়ে দিচ্ছে ইউএসএ থেকে। অয়েল ট্যাংকার ৩ টা অলরেডি অয়েল ট্যাংকার ক্যারিয়ার অয়েল ট্যাংকার এয়ারক্রাফট ক্যারিয়ার ৩ টা অলরেডি পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যে। এই বিশাল আয়োজন মানে বড় আয়োজন করতেছে। আমরা গত বছর যে হামলাটা দেখছি ইসরায়েল আর ইউএসএ ইরানের উপর, সেটা না। এটা কিন্তু লং টাইম একটা বড় স্ট্রাইক করার জন্য রওনা দিছে। এ এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এগুলো এই ৩ টা সুপার ক্যারিয়ার কিন্তু ইরানের আশেপাশে যে সাগরগুলো আছে, সেগুলোতে পৌঁছাইতে কিন্তু সর্বোচ্চ ৭ থেকে ১০ দিন সময় লাগবে। এগুলা পৌঁছানোর পরেই আরো ৩ দিন পরে বোঝা যাবে যে আসলে ঘটনা কি? সম্ভবত এমন হইতে পারে, আমার ধারণা সেটা হচ্ছে
আর ১০ দিন পরে বা ৮ দিন পরে এই ৩ টা সুপার ক্যারিয়ার বা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে ইরানে ব্যাপক হামলা চালাবে। ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের কোন ঘাঁটি থেকে না। এই ক্যারিয়ার গুলোর থেকে ব্যাপক হামলা চালায় চেষ্টা করবে হচ্ছে ইরানের এয়ার ডিফেন্স আর ইসরায়েলের যে মিসাইল ভেহিকল গুলো আছে, মিসাইল লঞ্চার প্যাড গুলো আছে, এই মিসাইল লঞ্চার প্যাড, তারপরে এয়ার ডিফেন্স আর রাডার সিস্টেম, এই ৩ টাকে ধ্বংস করবে ১ম। এইজন্য এই ৩ টা ক্যারিয়ার নিয়ে আসতেছে। তারপরে ল্যান্ড অ্যাটাক এর জন্য তখন ইউজ করবে হচ্ছে মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো। মানে একটা ভয়ংকর যুদ্ধের দিকে যাচ্ছে। আরেকটা জিনিস মনে রাখবেন, গত ৬ মাসে কিন্তু চায়না মানে ইরানকে ঢেলে দিছে অস্ত্র দিয়ে। ইরান কিন্তু একদম খালি হাতে বসে নেই। ইরানের কাছে এখন পর্যাপ্ত অস্ত্র পৌঁছে গেছে। কারণ চায়নার কাছে লাস্ট ওয়ার হচ্ছে ইরান। ইরান যদি ইউএস এর হাতে চলে যায়, তাহলে কিন্তু তাইওয়ান আর চায়না সহজে এটা নিজেদের আয়ত্তে নিতে পারবে না। তখন ইউএস এর একটাই খালি সমস্যা, তাইওয়ান। তখন ইউএস এর সব ফোর্সিয়া বসে থাকবে হচ্ছে চায়নার আশেপাশে। অর্থাৎ চায়না নিজের পিঠ বাঁচাইতে গেলেও ইরানকে সাপোর্ট দিতে হবে। একদম খুল্লাম-খুল্লা সাপোর্ট দিতে হবে। দেখা যাক, আসলে যুদ্ধ তো আমরা যতই মানবিকতার কথা বলি, যুদ্ধ আসলে বাস্তবতা। যুদ্ধ এটার সাইকেল চলে। এটা ৫০ বছর, ২০ বছর, ৪০ বছর পর, পর বিভিন্ন অঞ্চলে যুদ্ধ চলে। আর মধ্যপ্রাচ্য তো অনেক আগেই কয়েকটা হচ্ছে এ ইসরায়েল আর আমেরিকার তোষামোদকারী পা-চাটা কতগুলো আছে, সৌদি আরব, আরব আমিরাত, ওমান, এগুলা তো একদম মনে করেন নামকে ওস্তাদ দেশ। এগুলা মূলত মানে আমেরিকা আর ইসরায়েলের পা-চাটা। এগুলা নামমাত্র স্বাধীন দেশ। এদেরকে মনে করেন আমেরিকানরা বা ইসরায়েলরা তক্তা লইয়া কিচ্ছু করবে না। একদম মেরুদণ্ড বলতে কিছু নেই। এদের খালি রাগ ওদের, এদের যারা প্রধান আছে তাদেরকে টাকা বুঝে এরা আর নারী বুঝে এরা। এদের চরিত্র তো একটারও ভালো না। অতএব এদের প্রতি কোনো আশা করে লাভ নেই। আবার ইরান যে খুব ভালো দেশ তাও না। ইরানেও হচ্ছে মৌলবাদীর একটা মূল্যতন্ত্র চলে। নারী স্বাধীনতা খুবই এখানে রেস্ট্রিক্ট, বাক স্বাধীনতা রেস্ট্রিক্ট। সব মিলে আসলে দেশ মানে মধ্যপ্রাচ্য যে অস্থির হয়ে যায়, সেই চাপটা কিন্তু আমাদের মতো ৩য় বিশ্বের দেশগুলোতে চলে আসবে। কারণ এখন ব্যারেল চলতেছে, ক্রুড অয়েল এর ব্যারেল চলতেছে এই প্রায় $৬২ থেকে $৬৩। কিন্তু এই যুদ্ধ যদি বড় আকার নেয় ইরানের, যদি মনে করেন ওইখানের অয়েল ট্যাংকার গুলো যে আমাদের মতন দেশগুলোতে আসে, আমদানি গিয়ে একটু সমস্যা তৈরি হয়। ঠিক আছে? হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় এই যুদ্ধে, তাহলে কিন্তু তেলের দাম হুড় করে বেড়ে যাবে। তেলের দাম যদি $৮০-৯০ পার ব্যারেল চলে যায় ক্রুড অয়েল, তাহলে কিন্তু আমাদের এই গরিব দেশগুলোর মানুষদের মানে জীবনমানের উপর বিশাল ঝড় আসবে। এটা লোড আমরা নিতে পারব না। মানে আমাদের এইসব দেশগুলোও দেখা যাবে যে শিল্প, খাদ্য সব সমৃদ্ধ থাকবে। তো দেখা যাক কি হয়। তবে আগামী ১০ দিনের মধ্যেই বুঝা যাবে ঘটনা কোন দিকে যাচ্ছে।